ভালো ম্যানেজমেন্ট পেয়েছি, যার সুবাদে আমরা বাংলাদেশে খুব দ্রুত আমাদের ব্যবসা সম্প্রসারণ করতে সক্ষম হয়েছি। আমরা এ পর্যায়ে ম্যাডামের বক্তব্য শুনবো। ম্যাডাম, ডু হেয়ার মি? Yes, I can hear you. Please deliver your speech for our Okay. viewers. Okay, thank you. Dear leaders, distributors, friends, very good evening. I'm very happy to meet you here. Tonight we are here to have a meeting about the business development. So welcome all to our business meeting. সম্মানিত লিডার বৃন্দ, ডিস্ট্রিবিউটর বৃন্দ এবং নতুন বন্ধু, আপনাদের সবাইকে নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়নের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে খুব ভালো লাগছে যে আমরা সবাই মিলে একটি ব্যবসা সম্প্রসারণ সেমিনারে একত্রিত হতে পেরেছি। Because of the coronavirus, we have encountered unprecedented challenge. Many businesses are seriously affected, even closed down. Some companies sacked some employees, and many people have lost their jobs. আজকে কিন্তু করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের কারণে আমরা সবাই একটি বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। অনেকেই ইতিমধ্যে তাদের চাকরি এবং ব্যবসা হারিয়েছেন। Crisis contains opportunity. Nowadays, people are more health conscious, and people need more business opportunity. So Norland can fulfill the demand because Norland sells two things: health and wealth. তো এই সংকটময় মুহূর্তে কিন্তু একটি বড় ব্যাপার হচ্ছে সবাই কিন্তু স্বাস্থ্য সচেতন হচ্ছেন এবং সবাই একটি নতুন কিছু ব্যবসা বা কোনো কিছু খুঁজছেন। তো সেই সময়ে নরল্যান্ড কিন্তু সেই দুটো সংকটের সমাধান নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে, কিভাবে আমরা সুস্বাস্থ্যটি বজায় রাখতে পারি এবং অর্থনৈতিকভাবেও আমরা সুবিধা লাভ করতে পারি। So health and wealth are the key strengths of Norland Company, and we have the high quality, effective product that can enhance the immune system. Also, we have the unique compensation plan, low investment, and a high payout. তো মজার ব্যাপারটি হচ্ছে নরল্যান্ডের বড় শক্তির জায়গাটি হচ্ছে স্বাস্থ্য এবং সম্পদ, এবং আমাদের কিন্তু এরকম চমৎকার আমাদের যে সেই প্রোডাক্টগুলো, সেই যে ইমিউনকে আরো বেশি বুস্ট করার জন্য যে প্রোডাক্ট, সেগুলো যেরকম রয়েছে, পাশাপাশি কিন্তু আমাদের একটি সুন্দর একটি পরিকল্পনা রয়েছে যেটার মাধ্যমে আমরা সবাই এই ব্যবসায়িক প্ল্যাটফর্মে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করতে পারবো। And Norland was founded in 2008. From the last 12 years development, our business is very successful. So many people have become financial free because of the Norland business. তো নরল্যান্ড কিন্তু 2008 সালে চায়নার রাজধানী বেইজিং এ প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই 12 বছরে কিন্তু অনেক বেশি উন্নতি করতে নরল্যান্ড সক্ষম হয়েছে, এবং অনেকেই কিন্তু এই নরল্যান্ডের মাধ্যমে আজকে স্বাবলম্বী হয়েছে, উন্নতি লাভ করেছে। So fighting against the coronavirus is a long-term war. We have to be prepared to work under this circumstance for a very long time. তো আমরা যদি এখন বুঝতে পারছি যে আসলে এই যে করোনার বিরুদ্ধে যে যুদ্ধ, এটি আসলে খুব সহজেই হয়তো থেমে নাও যেতে পারে। এজন্য কিন্তু আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে কিভাবে আমরা ভালো থাকতে পারি এবং কিভাবে আমরা ব্যবসা বা অন্যান্য মাধ্যম দিয়ে কিভাবে আমরা আমাদের অর্থনৈতিক দিকটিও ঠিক রাখতে পারি। We have conducted many Zoom meetings and international business seminars to support the market. And these Zoom meetings have played an important role in business development. তো আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো জুম মিটিং এবং সেমিনার করতে সক্ষম হয়েছি, এবং আমি মনে করছি যে এই জুম মিটিং গুলো আমাদের এই ডেভেলপমেন্টের জন্য তথা উন্নতির জন্য কিন্তু ভূমিকা রাখছে এবং রাখবে। And our leaders also move out in spite of the risk to reach the distributors personally and help them to do business. I really appreciate the efforts our leader made to support the team. তো আমাদের লিডাররা অনেক বেশি আন্তরিক, অনেক বেশি সক্ষম, সে কারণেই কিন্তু তারা সবাই মিলে সাপোর্ট দিচ্ছেন, এবং সেই সহযোগিতার মাধ্যমে আমি মনে করি সবাই মিলে ভালো কিছু করতে পারবো। I feel very proud that we have the best leaders and the most capable distributors. You are the heroes and you can do wonders. তা আমি খুবই গর্ববোধ করি যে আমাদের রয়েছে সবচেয়ে দক্ষ এবং সবচেয়ে মেধাসম্পন্ন লিডাররা,
যারা আসলেই সবাইকে নিয়ে ভালো কিছু করতে পারবে, এরকম বিশ্বাস আমি অবশ্যই করি। I would like to share one thing, that if you want to succeed in your life, you must set up a target, and then you have to be fully prepared for achieving the goal and focus on it. তো আমি এই কথাটি খুব গুরুত্ব সহকারে বলবো যে আমরা যদি সফলতা লাভ করতে যাই, অবশ্যই আমাদের একটি লক্ষ্য ঠিক রাখা দরকার, এবং সেটি নিয়ে যদি আমরা সিস্টেমেটিক হইতে কাজ করতে পারি, আমরা অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। Actually, few people in this world have a clear goals, and very few people are prepared for achieving their goals and focus on them. That's why very few people are very successful in this world. So these people who have the goals and focus on them are real leaders. তো আমি এই জিনিসটি খুব গুরুত্ব সহকারে বলতে চাই যে খুব কম মানুষই আছে যারা সত্যিকারে তাদের লক্ষ্যটি ঠিক করতে পারেন এবং সেই লক্ষ্য নির্ধারণ করার পরে সেটির উপরে গুরুত্ব দিয়ে তারা কাজ করেন, এবং ঠিক যারাই সেই কাজটি করেন সেই অল্প মানুষরাই কিন্তু সক্ষম হয়েছেন। Actually, we are born to this world without any preparation. We just came to the world by chance. আমরা কিন্তু আসলে কোনো প্রস্তুতি ছাড়াই এই পৃথিবীতে কিন্তু কেউ কোনো প্রস্তুতি নিয়ে আসেনি, এরকম করেই হঠাৎ করেই আমরা চলে আসছি। So most people live their life, the whole life, without any planning. Experiment shows that the people who have goals and the plannings are more likely to be successful than those people who don't have. তো এখানে মজার ব্যাপারটি হচ্ছে আসলে অধিকাংশ মানুষই গা ছাড়া ভাবে কিন্তু জীবনটি পার করে দেয়, কিন্তু যারা সত্যিকারে পরিকল্পনা নিয়ে যারা টার্গেট লক্ষ্য করে কাজ করেন ঠিক তারাই কিন্তু সফলতা অর্জন করেন। So the people who have goals are more likely to be prepared for achieving their goals. Once they are prepared, they are more likely to focus on their goals. তো ব্যাপারটি হচ্ছে আসলে তো যারা নিজেরা সেই পরিকল্পনাটা নেন, যারা তাদের লক্ষ্যটা ঠিক রাখেন এবং যারা সেটাকেই গুরুত্ব দেয়, তারাই কিন্তু আসলে সফলতার দ্বার প্রান্তে পৌঁছান। So some people are not successful in network marketing businesses because they simply join a company by chance. They are not prepared for what they do. They just try their luck. If they are lucky to join a good company and follow some good leaders, they will do well. Otherwise, they will fail. তো আমরা দেখি কিছু সংখ্যক মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ এসে সফল হন না। এটার একটি বড় কারণ হচ্ছে তারা আসলে কোনো প্রস্তুতি ছাড়াই এখানে চলে আসেন এবং এরপরেও তারা কোনো লক্ষ্য নির্ধারণ করেন না, কিংবা তাদের যে এফোর্টটি এখানে দেওয়ার কথা সেটিও দেন না। তারপরেও দেখা যায় অনেকে হয়তো একটি ভালো কোম্পানির বা ভালো ডাউনলাইন পাওয়ার কারণে অনেক সময় কিছুটা সফলতা লাভ করেন, কিন্তু আসলে এটি সিস্টেমেটিক কিছু নয়। Many of our leaders have have goals. I'm happy to see this. They have the target to upgrade to a higher rank, like a silver medal, gold medal. Some also have the target to achieve the motorbike award, a car award. তো আমার তখনই ভালো লাগে যখন দেখি যে আমাদের লিডাররা তাদের লক্ষ্যটি ঠিক রাখেন এবং সেই লক্ষ্যপানে পৌঁছানোর জন্য নিরবিচ্ছিন্ন কাজ করে যান, এবং আমি ইতিমধ্যেই দেখেছি যে তারা ঠিকই তাদের সেই র্যাঙ্ক আপগ্রেডেশনের জন্য তারা সিলভার মেডেল হয়েছেন, গোল্ড মেডেল হয়েছেন, এবং তারা আরো উপরে যাওয়ার জন্য কিন্তু সেই কাজগুলো করছেন, এবং ঠিক যারা সেই চেষ্টাটি করছেন তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যেই অনেকে বাইকও অর্জন করেছেন। So the leaders have the targets and the focus on them, so they have achieved the target in spite of the tough situation. So I would like to congratulate all the successful leaders. তো মজার ব্যাপারটি হচ্ছে আমাদের যে এখন একটি সংকটময় সময় চলছে, এর মধ্যেও যারা তাদের সেই লক্ষ্য নির্ধারণ করে নিরবিচ্ছিন্ন কাজ করে গিয়েছেন তারা কিন্তু আসলেই সাকসেস হয়েছেন, যেটি প্রমাণ হচ্ছে তারা মোটর বাইক অর্জন করেছেন। আমি তাদেরকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। So our leaders already set up a good example for our distributors. They achieved their target. We already have the 4 motorcycle achievers. Actually we're expecting more achievers for motorbike award and a car award. তো আমাদের কিন্তু লিডাররা আপনারা দেখতে পেয়েছেন যে তাদের সেই প্রচেষ্টার ফলেই কিন্তু 4 জন ইতিমধ্যেই মোটর বাইক অর্জন করেছেন, এবং আমি আশা করব আরো অনেকেই এই মোটর বাইক তো অর্জন করবেনই, পাশাপাশি অনেক লিডাররা এই কার অ্যাওয়ার্ডও অর্জন করবেন। Okay, so we understand the value of preparation and focus and having a goal. So let's make a good planning for Nolan business. And we just be mentally and physically prepared and focus on it. And we will definitely be successful in our business.
তো এটি আসলে আমাদের মূল সময়। আমরা যদি একটি ঠিকমতো লক্ষ্য ঠিক করে পরিকল্পনা নিয়ে আগাতে পারি, আমরা বিশ্বাস করি যারা এরকমটি করতে পারবেন তারা আরো বেশি সফল হবে। Okay, so I'm very happy to meet all of you here tonight, and let's enjoy the Nolan business. Wish everyone a great success in Nolan business. Allah Hafiz. Thank you. তো আপনারা যারা আজকে সবাই একত্রিত হয়েছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য, এবং আশা করি সবাই মিলে আমরা অনেক বেশি সফল হব। আল্লাহ হাফেজ। Okay, thank you. সিরাজ ভাই, লোক আছেন, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, এখানে ব্যবসায়ীরা আছেন, এখানে বিসিএস ক্যাডার আছেন, এখানে নানাবিধ ক্যাটাগরির মানুষ এখানে একটা একটা সবার একটা সম্মেলন স্থান, একটা একটা মিলনের একটা জায়গা হলো নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়ন। আমরা এ পর্যায়ে যে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে শরিয়াস ইস্যুস এর উপরে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত মুহাদ্দিস সিদ্দিকে কামিল মাদ্রাসার মুহাদ্দিস মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি আনোয়ার ভাইকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। জনাব আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। সাদাকাল্লাহুল আযীম। আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সবাইকে ধন্যবাদ দিয়েই আমি আমার আলোচনা শুরু করছি। আমার আলোচনার বিষয়টি হলো যে ডাইরেক্ট সেলিং এবং শরীয়তের দৃষ্টিতে নরল্যান্ড ফ্যামিলিতে আমরা যুক্ত হয়ে যে ডাইরেক্ট সেলিংটা করতেছি, ব্যবসাটা করতেছি, এটা বৈধ কিনা। এখানে আমরা দুটি জিনিস দেখতে পাচ্ছি। একটি হলো ক্রয় করা, আমরা পণ্য ক্রয় করছি, এর পাশাপাশি আমরা একটা ব্যবসার সুযোগ পাচ্ছি। আমরা যে পণ্যটা ক্রয় করছি, আগে আমরা টাকাটা পাঠিয়ে দিচ্ছি, মালটা পরে পাচ্ছি, এটাকে বায়ুস সালাম বলা হয়। শরীয়তের দৃষ্টিতে এটাকে অগ্রিম বেচা কিনা বলা হয়, এটা জায়েজ আছে, অগ্রিম ক্রয়। আরেকটা বিষয় হলো যে আমরা এখানে একটা ব্যবসা করার সুযোগ পাচ্ছি। আমরা যে ব্যবসাটা করার সুযোগ পাচ্ছি এটা হলো ডাইরেক্ট সেলিং। এটা শরীয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ, প্রথমেই আমি আলোচনা করব ভূমিকা স্বরূপ কয়েকটি কথা। এটা হলো একটা কোম্পানি যখন হয় তখন ওই কোম্পানি তার মালটা বাজারজাত করার জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করেন। কেউ কেউ ডিলার নিয়োগ দেন, এজেন্ট নিয়োগ দেন, এবং তারা ডিস্ট্রিবিউটরও নিয়োগ দেন, এবং এভাবেই পণ্যটা সাধারণত ক্রেতাদের হাতে পৌঁছে। আমরা যে পেপসি খাই, আমরা যে কোক খাই, আমরা যে বিভিন্ন নামি দামি জিনিসগুলো আমাদের হাতের কাছে পাচ্ছি, এগুলো কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদের কাছে আসতেছে, বিভিন্ন ডিলার, এজেন্ট এবং ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আমাদের কাছে আসতেছে। আমরা এখানে যে ব্যবসাটা সুযোগ পাচ্ছি এটা হলো ডিস্ট্রিবিউটর সিস্টেমের ব্যবসা। আমরা এই কোম্পানির পণ্যটা ব্যবহার করার পরে এর ভালো দিকগুলো আমরা মানুষের সামনে তুলে ধরছি, এবং তার মাধ্যমে আমরা সেই পণ্যটা বিক্রয় করে একটা লভ্যাংশ পাচ্ছি। এটা ডাইরেক্ট সেলিং, যেহেতু সরাসরি আমরা পণ্যটা কোম্পানি থেকে নিয়ে সরাসরি ক্রেতার হাতে পৌঁছে দিচ্ছি। আর এই ব্যবসাটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে। শরীয়তের দৃষ্টিতে ব্যবসা বৈধ হওয়ার জন্য অনেকগুলো শর্তের মধ্যে একটা শর্ত হলো, মৌলিক কয়েকটা শর্ত আছে। একটা হলো দৃশ্যমান হওয়া বস্তুটা, সেটা এখানে আছে। আরেকটা হলো গুণাগুণ ঠিক থাকা, অর্থাৎ আমি যেই গুণাগুণ বলে পণ্যটা বিক্রয় করছি ঠিক ওই মানে যদি পণ্যটা আমি ক্রেতার হাতে পৌঁছে দিতে পারি তাহলে সেটা হলো গুণাগুণ ঠিক থাকা, এটাও এখানে আছে। এবং আরেকটা হলো অধিকারে থাকা, অর্থাৎ আমি এটা আগে আমার আয়ত্তে নেব, এরপরে দেব। তো এই মৌলিক তিনটা জিনিস এই ব্যবসার মধ্যে আছে। আরো অন্যান্য যে শর্তগুলো আছে সব শর্ত এখানে আলোচনা করা সম্ভব না। তো সব শর্ত মিলাইয়া ডাইরেক্ট সেলিং যেটা, এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ, আমরা এটা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার জন্য সবচেয়ে বড় মানে সাইড যেটা
দূষণীয় সাইড যেটা সেটা হলো সুদ মুক্ত হওয়া। এই ব্যবসাটা সুদমুক্ত এবং এই ব্যবসাটা শরীয়তের দৃষ্টিতে যে সকল শর্ত শরাইতগুলো আছে ডাইরেক্ট সেলিং এর ক্ষেত্রে সেই শর্তগুলো আমরা এখানে পাচ্ছি যথাযথভাবে। এজন্য এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ ব্যবসা হিসেবে আমরা ধরে নিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ব্যবসার সাথে যুক্ত হয়ে আমাদের দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সিকবতুল্লাহ সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি যে কিভাবে তিনি মানুষের কাছে দাওয়াতের এই কাজটা ইনভাইটেশনটা করেন সেই বিষয়টা আমরা জানতে চাচ্ছি। নাম সিকবতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিরাজ ভাই শোনা যাচ্ছে? জি ভাই শুনতে পাচ্ছি ভাই। জি, আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আমি অনেকক্ষণ থেকে আমার শরীর ঘেমে গেছে, আমি ট্রাই করতে 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 মানে আমি পারছিলাম না টেকনিক্যাল প্রবলেমের কারণে। আমি মিটিং এ একটু অ্যাটেন্ড করতে দেরি হয়ে গেছে টেকনিক্যাল কারণে, জন্য আমি ক্ষমা প্রার্থী। তো ধন্যবাদ সিরাজ ভাই, মশিউর ভাই, আর উপস্থিত আছেন আমাদের ম্যাডাম এলেন হো, তার সাথে আমাদের টপ লিডার আদিক স্যার, কিরণ ভাই, আরো যারা পার্টিসিপেন্ট সকলকে সালাম জানিয়ে আমি আমার টপিকসের উপর দু চারটা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে ইনভাইটেশন ব্যাপারটা একটা বিশাল এক জগৎ, বিশাল এক স্ট্র্যাটেজি। তো আমি সংক্ষিপ্ত সময়ে আমার যে স্ট্র্যাটেজিটা বা আমার যে এর মধ্যে যে অভিজ্ঞতা, যে কৌশলে বা স্ট্র্যাটেজিতে আমরা বিজনেসটা শুরু করে বা ইনভাইট করে আমরা সাকসেস পেতে পারি, সেই প্রসঙ্গে দু চারটা কথা আমি শেয়ার করতে চাচ্ছি। আসলে ইনভাইট কথাটার অর্থ হচ্ছে নিমন্ত্রণ দেওয়া, নিমন্ত্রণ করা, আকর্ষণ করা, আকৃষ্ট করা, সেখান থেকে ইনভাইটেশন। দ্যাট মিনস নিমন্ত্রণ, আহ্বান বা আকর্ষণ। আর স্ট্র্যাটেজির কথা আমরা নর্মালি যেটা বুঝি কৌশল বা সমর কৌশল বা বাণিজ্যিক কৌশল যাই বলেন। তো সেই ক্ষেত্রে এখানে ইনভাইটেশন, স্ট্র্যাটেজি অফ ইনভাইটেশন, এক্ষেত্রে আমি দু চারটা কথা বলার চেষ্টা করছি। এখন আমাদের এই ক্ষেত্রে যিনি ইনভাইট করবেন, ইনভাইটর, তার মধ্যে মিনিমাম যে ক্যারেক্টার গুলো বা গুণাবলী গুলো থাকা উচিত, সেখানে আমি মনে করি প্রথমত তার পার্সোনালিটি, অনেস্টি, পাংচুয়ালিটি, কনফিডেন্স লেভেল, অ্যাকসেপ্টেন্স এন্ড ট্রাস্ট। এই কথাগুলো যদি আমরা, এত ডিটেলসে যাওয়া সম্ভব না এত সংক্ষিপ্ত কথায়, আমাদের মধ্যে যার পার্সোনালিটি বা অনেস্টি, যার গ্রহণযোগ্যতা বা বিশ্বাস মানুষের কাছে কার কতটুকু উপস্থাপিত হয় বা মানুষ জানে, সেক্ষেত্রে তার সাকসেসটা ততটুকু হওয়া সম্ভব। আমরা প্রথমেই যাদের কাছে যাব, সেই ক্ষেত্রে আমি যদি আমার নিজেকে উপস্থাপনটা করতে পারি, আমার কথাবার্তার গ্রহণযোগ্যতা যদি সেরকম ভাবে আমি তুলে ধরতে পারি, তাহলে এখানে একটা আশানুরূপ মানে সাকসেস আশা করা যায়। প্রথমে টার্গেট থাকবে আপনার প্রায়োরিটি বেসিসে, আপনি কাকে টার্গেট নিবেন, কাকে টার্গেট করবেন, কাকে ইনভাইট করবেন, ইনভাইটেশন দিবেন, এক্ষেত্রে প্রথমে একটা প্রায়োরিটি লিস্ট থাকা দরকার। প্রথম তো সার্কেলে আমি যদি চিন্তা করি, প্রথম আমার সবচেয়ে কাছের লোক কারা, কারা আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, কারা আমার সামাজিক অবস্থান, আমার গ্রহণযোগ্যতা, আমার পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে অবহিত, এই সমস্ত লোককে টার্গেট করে আগালে একটা আশানুরূপ রেজাল্ট আশা করা যায়। তারপরে পরই এখন বুঝতে হবে যাকে আমি ইনভাইট করছি তার ব্যাপারে কিছু আমাকে রিড করতে হবে, তার পার্সোনালিটি, তার অনেস্টি, তার সলভেন্সি, তারপরে আরো অনেক কিছু আছে। তো এই ক্ষেত্রে যাকে ইনভাইট করবো সে কোন পেশার লোক, কি ধরনের লোক, তার মানসিক অবস্থা বুঝে আমাকে কথাগুলো আমার উপস্থাপন করলে একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। এক্ষেত্রে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমেই যেটা আসে, আসলে এখানে সে কোন ধরনের মানে বেনিফিট পেতে চাই বা পাওয়া সম্ভব, এই কথাগুলো সংক্ষিপ্ত আকারে জিস্ট কথাগুলো তুলে ধরা যাকে ইনভাইট করবো তার মেন্টালিটির উপর নির্ভর করে।
এক্ষেত্রে আমি যে পলিসিটা সাধারণত অ্যাপ্লাই করি বা দেখি, অনেক সময় মানুষের ধৈর্যচ্যুত ঘটে, খুব অল্প কথায় তার মূল জিনিসটা তার ভিতরে ঢুকে দেওয়াটা হচ্ছে মূল কাজ। এবং এটাই একটা বড় স্ট্র্যাটেজি আমি মনে করি। মানুষ অনেক কথায় এটা ওটা বলতে গেলে অনেক সময় মনে করে ক্যানভাসারের মতো মনে করে, এটা গ্রহণযোগ্যতা অনেক সময় এটা হালকা হয়ে যায়। এই কারণে মূল কথা এখানে আমি যদি তাকে বুঝাইতে পারি যে আসলে আমি যে ইনভাইটটা তোমাকে ইনভাইটেশন দিচ্ছি বা যে ইনভাইটটা যে কারণে আসছি তোমার কাছে, এখানে দুইটা জিনিস নিয়ে আমরা কথা বলছি। সেই দুইটি কথা হচ্ছে একটি হেলথ অ্যান্ড ওয়েলথ। মানে হেলথের সম্বন্ধে আমরা কতটুকু উপকার পাবো সংক্ষিপ্ত কথা সারতে পারি, তারপরে যে ক্ষেত্রে বলি যে তার আর্থিকভাবে কিভাবে লাভবান হওয়া সম্ভব, তারপরে আমি যেটা তুলে ধরি এখানে দুইটা রিস্ক থাকতে পারে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো মানুষের জীবন চলাচলের ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে, অফিসিয়াল ক্ষেত্রে দুইটা রিস্ক থাকে, ফিনান্সিয়াল রিস্ক এবং ইমেজ লস রিস্ক, যেটা মানে মান সম্মান হারানোর যেটা ভয়। আমি যদি উপস্থাপন করতে পারি যেখানে আমার ফিনান্সিয়াল রিস্কের কোনোই সম্ভাবনা নাই, জিরো, কারণ আমি যে টাকাটাতে ইনভেস্ট করতে যাচ্ছি বা প্রোডাক্ট কিনতে যাচ্ছি, নগদেই সেই প্রোডাক্টটা পেয়ে আমি লাভবান হচ্ছি, দ্যাট মিনস ফিনান্সিয়াল রিস্ক ইজ জিরো। নেক্সট যেটা ইমেজ রিস্ক, আমি যে কাজটা করছি সেখানে আমার যে বা উনি যে কাজটা পরবর্তী আমার ইমপ্রেসড হয়ে যে কাজটা পরবর্তীতে কাউকে ইনভাইট করবেন, সেখানে তার রিস্কে যে ইমেজ রিস্কের কিছু নাই, কারণ এখানে প্রোডাক্ট সেল করার, ব্যাগে করে বিক্রি করার কোনো ব্যবস্থা নাই, এখানে মান ইজ্জত হারানোর মতো কিছু নাই। কারণ নেক্সটে পরবর্তীতে কেউ এসে আমাকে ক্লেম করতে পারবে না যে আমার কারণে উনি ফিনান্সিয়াল ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ উনি যখন আমার ইনভাইটেশনে সাড়া দিয়ে যখন আমাকে এই যে $252 সম পরিমাণ টাকাটা আমাকে দিলেন, তার পরক্ষণে যখন প্রোডাক্ট পেয়ে গেলেন, উনার সাথে আমার কিন্তু আর কোনো লাইবিলিটির সম্পর্কটা থাকলো না। তার মানে উনার কাছ থেকে আমি ফ্রি। পরবর্তী কেউ আমাকে ক্লেম করতে পারবেন না যে আমার $252 $21,500 টাকা আমার কি করলেন। এই জিনিসটা মাথায় ঢোকানো দরকার তার। তারপরে আরেকটা কথা এসে যায় এখানে, আসলে প্রোডাক্ট আমরা ফেস করি যেটা সচরাচর, যে প্রোডাক্টটা একটু কস্টলি। সেক্ষেত্রে আমি যেটা বলে থাকি, আসলে কোনো ভালো জিনিসের ভালো দাম হয়, যেহেতু প্রোডাক্টটা রেজাল্ট ওরিয়েন্টেড 100%, সেখানে একটা আমাদের মনোবল থাকে, শক্তি থাকে, সেটা আপনাকে ফোকাস করতে হবে পুরোপুরি। আর একটা বিষয় হচ্ছে, একটা উদাহরণ দিই নর্মালি, বা আমরা এটা বলার চেষ্টা করি যে আসলেই আমরা যখন কোনো পার্ক বা বিনোদনমূলক স্থানে সময় কাটানোর জন্য পরিবারে বা প্রিয়জনদের সাথে নিয়ে যাই, তখন কিন্তু আমরা সেখানে একটা বসার সুন্দর পরিবেশের জন্য 50 টাকার ফুচকা 200 টাকাতে খেয়ে থাকি। আমি এই দিয়ে একটা উদাহরণ দিই, আমি একটা যখন ভালো কোনো কাজে এন্ট্রান্স নিতে যাব, আমি যখন একটা এন্ট্রান্স পাবো, একটা সুযোগ পাচ্ছি, সেই ক্ষেত্রে প্রোডাক্টটার দামটা বড় বেশি নয়, কারণ এখানে একটা বিরাট অপরচুনিটি, একটা রত্ন ভান্ডারের সন্ধান আছে। এটা যদি তাকে বুঝাইতে পারি, এই ক্ষেত্রে আসলে এটা একটা ফ্রুটফুল রেজাল্ট আসবেই আমি মনে করি। তো এই সব মিলিয়ে আমরা আসলে এই ধরনের চিন্তা চেতনা নিয়ে, প্রফেশনাল মন মানসিকতা নিয়ে আমি বিজনেসম্যান হতে চাই এবং আরেকজনের মাধ্যমে হতে চাই এবং তাকেও বিজনেসম্যান করতে চাই, এই মাইন্ডসেটটা যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এখানে সাকসেস আসা সম্ভব, যেটা রেজাল্ট আমি পাচ্ছি পজিটিভলি ইনশাআল্লাহ। তো এইভাবে আসলে শর্ট টাইমে ইনভাইটেশনের স্ট্র্যাটেজি তো বৃহৎ বিষয়, এক একজন এক এক ভাবে করে থাকেন। আমার টিপসটা আমি তুলে ধরলাম, আশা করি এখানে আমরা সবাই উপকৃত হব, সবাই চেষ্টা করব, প্রফেশনালি আমরা এগিয়ে যাব, আমরা সাকসেস আনবো ইনশাআল্লাহ। এ বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সিকবাতুল্লাহ যে বিষয়টার উপরে গুরুত্ব দিয়েছেন, সেই বিষয়টা আসলে সবাই আমরা জানি, শুধুমাত্র স্মরণ করে দেওয়া। এখানে সবাই বিজ্ঞজনেরা বসে আছেন, সবাই এই বিষয়গুলো জানেন, তারপরও আমাদের একটু স্মরণ করে দেওয়া যে কিভাবে মানে ইনভাইটেশনটা করলে মানুষ কিন্তু আসলে, সেটা সিকবাতুল্লাহ একটা কথা বলেছে, মানুষ বোরিং ফিল করে। অর্থাৎ আপনি দীর্ঘ সময় ধরে তার সাথে কথা বলবেন, এক সময় আপনাকে সে দিতে রাজি না। অর্থাৎ আপনার কথাটা ঝটপট 5 থেকে 7 মিনিটের মধ্যে কথাটা বলতে পারেন এবং মানুষ আপনার কথা শুনবে। কেন শুনবে? কারণ এখানে দুটা জিনিস আছে, স্বাস্থ্য এবং অর্থ, দুটা বিশাল ব্যাপার। তো সম্মানিত উপস্থিতি, এই বিজনেসটাতে এখন যদি আমরা দেখি যে বিজনেসটাতে কারা জড়িত, এই বিজনেসের যখন গোড়াপত্তন হয় 1854 সালে, যেটা আমেরিকাতে শুরু হয়েছিল, এই বিজনেসটা ছিল কিন্তু আমেরিকার সবচেয়ে যারা এলিট
মানুষ তারা এই বিজনেসটা করতো। অর্থাৎ এখানে স্বাস্থ্য সম্বন্ধে জ্ঞান থাকা দরকার যেরকম, পাশাপাশি অর্থনৈতিক হিসাবটাও তো আসলে সুন্দর থাকা দরকার। কিন্তু আমাদের এই দেশে হয়ে গেছে এটা এমন একটা পর্যায়ে এই 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 বিজনেসটা চলে গেছে যেটা সবচেয়ে কম দামের মানুষটা এই ব্যবসাটা করতো, এবং তাদের বদনামের কারণে হালকা কিছু হলেও কিছু ছিটেফাটে এসেছে। এখন এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এবং এর সাথে এখন যারা সংযুক্ত হচ্ছেন তাদের পরিচয় কিন্তু ভিন্ন। এনারা সবাই কোয়ালিফাইড, এবং এখানে যারা বসে আছেন, যারা এই আজকে এই জুম মিটিং এ এই মুহূর্তে আমাদের সাথে 80 জন মানুষ আমাদের সাথে সংযুক্ত আছেন, যে যার ঘরেই আছেন। তো এরকম প্রতিষ্ঠিত এবং সবাই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা কিন্তু এখানে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। শুধু বাংলাদেশ না, বিদেশ থেকেও, মালয়েশিয়া থেকে, ইরাক থেকে, স্পেন থেকে, ইউকে থেকে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের কয়েকজন বন্ধু। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে সংযুক্ত হওয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়ন আয়োজিত আজকের এই টক শো, নতুন থিমে আজকের এই জুম আলোচনা টক শো, আজকের উপস্থিত ফ্যামিলি হারমোনি ইউনিয়নের কর্ণধার জনাব আতিকুর রহমান স্যার সহ মশিউর ভাই, সিরাজ, আমার বন্ধুবর এবং অন্যান্য পার্টিসিপেন্ট বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলে এখানে বক্তব্যের কিছু না, আমাদের একটা মানে এক্সচেঞ্জ অফ ভিউজ, আমাদের মধ্যে চিন্তার আদান প্রদান, এর মধ্যে একটি টপিকস নিয়ে আমাকে একটু আমার চিন্তা ধারণাটা একটু বিনিময় করব। সেটা হচ্ছে স্মার্ট বিজনেস। হোয়াট ইজ স্মার্ট, হোয়াট ইজ বিজনেস, এটা অনেকেই আপনারা জানেন, শুধু একটু হিন্টস দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি এই ব্যাপারে কথা বলে শেষ করব। আপনারা লক্ষ্য করুন, স্মার্ট অ্যান্ড বিজনেস, স্মার্টটা কি জিনিস? এখানে SMART 5টি অক্ষর রয়েছে। আমরা যদি এটাকে এভাবে নিতে পারি, বিজনেসের দিক থেকে স্মার্ট, তারপরে দর্শনের দিক থেকে স্মার্ট, তারপরে উপস্থাপনের দিক থেকে স্মার্ট, বিভিন্ন ধরনের স্মার্ট হতে পারে। যেহেতু আমার একটা বিজনেস স্মার্টের একটা সংযোগ, এজন্য এখানে আমি মনে করব যে স্পেসিফিক একটা যাতে টার্গেট আছে, আমাদের যে স্পেসিফিক একটা গোল রয়েছে, এইটা যে বিজনেসের থাকে সেটাই স্মার্ট বিজনেসের প্রথম একটা ধাপ। দ্বিতীয়টা আমি মনে করি যে মেজারেবল যে বিষয়টা, অর্থাৎ আপনি শিওর হবেন যে এটা বিজনেস কিভাবে আমি করব, মেক শিওরিটি। এরপরে এটা অ্যাচিভেবল হতে হবে, এটা এতে অ্যাচিভেবল। এরপরে রিয়েলিস্টিক, বি অনেস্ট। এরপরে লাস্ট যেটা হলো টাইম বেসড। এই স্পেসিফিক টার্গেটে যদি আমি শিওরিটি নিয়ে অ্যাচিভেবল কোনো টার্গেটকে রিয়েলিস্টিক ভিত্তিতে টাইমের মাধ্যমে করতে পারি, যে বিজনেসটা, এটা হচ্ছে স্মার্ট বিজনেস। আমরা যদি স্মার্ট বিজনেসের আরেকটি সংজ্ঞা যেতে পারি, যে বিজনেসটা কনভেনশনাল বিজনেস এন্ড স্মার্ট বিজনেস, দুটা একসঙ্গে কিভাবে আমরা নিতে পারি। কনভেনশনাল বিজনেস হলো যে আমরা বাইং এন্ড সেলিং করব, আমরা টাকা দেবো, মাল কিনবো, মাল বিক্রি করব, টাকা নেবো, এটা হলো কনভেনশনাল বিজনেস সিস্টেম, বাইং এন্ড সেলিং। কিন্তু নরল্যান্ড ফ্যামিলি হারমোনিয়ান যে বিজনেসটা করে, এটা হলো স্মার্ট বিজনেস। কেন? এখানে বিজনেসের যে আইকন রয়েছে, একটা হচ্ছে শেয়ার মেকানিজম, আর একটা হচ্ছে বাই মেকানিজম, আর একটা হচ্ছে রেন্ট বা ইজারা মেকানিজম। এই তিনটা মেকানিজমের সংমিশ্রণে যে বিজনেসটা এখানে সংগঠিত হয়, এই জন্য এই বিজনেসটাকে বলা হয় স্মার্ট বিজনেস। কিরকম? আমাদের পূর্ববর্তী আলোচনা আমরা শুনতে পেরেছি শরিয়ার ভিত্তিতে। তাহলে আমরা যে বিজনেসটা করতেছি এটা তো শরিয়া বেস, পাশাপাশি কিভাবে করতেছি আমরা এর আগেও আলোচনা করেছি যে যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াতে পারবে না। আল্লাযিনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া হালাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তো ব্যবসাটা কিসের ভিত্তিতে হবে?
আপনার শেয়ার বিজনেসও হতে পারে, আপনার বাইং সেলিং এও হতে পারে, আবার এটা ইজারার ভিত্তিতে হতে পারে। ফ্যামিলি হারমোনি ইউনিয়ন যে কাজটা প্রথম হলো যে আমি এটা বাই করি, আমি 21,500 টাকা দিয়ে কিছু প্রোডাক্ট বাই করতেছি, ফ্যামিলি হারমোনি ইউনিয়ন যেখান থেকে এটা সাপ্লাই করবে তারা এটা সেল করছে। পাশাপাশি এই বাইং সেলিং এর মধ্যে আমি কিন্তু অংশীদারিত্ব আমার আসতেছে, যেমন মুশারাকা এবং মুদারাবা এই দুটারও সংমিশ্রণ এখানে রয়েছে। আবার এখানে আমি যে ডিস্ট্রিবিউশন কাজটাতে অংশগ্রহণ করছি এ কারণেই আমি এখানে মজুরিও পাচ্ছি, অর্থাৎ আমাকে এখানে কিছু পার্সেন্টেজ আমাকে এখানে কমিশন হিসাবে বা আমার এখানে অনারিয়াম হিসাবে ঘোষণা করা হয়েছে। এখানে আমরা কয়টা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে শেয়ার বিজনেস, আর একটা হচ্ছে বাইং সেলিং, আর একটা হচ্ছে ইজারা বা মজুরি বা রেন্ট অথবা কমিশনিং। এই তিনটা ইসলামিক শরিয়ার যে ব্যবসায়িক পদ্ধতি এর সংমিশ্রণেই কিন্তু ফ্যামিলি হারমোনি ইউনিয়ন তার বিজনেসটা করতেছে। কিরকম, যেমন ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে বাকিতে ক্রয় বিক্রয় হয়, আর এখানে অ্যাডভান্স ক্রয় বিক্রয় হচ্ছে, এটাকে বলা হয় বাই সালাম, সেল অন অ্যাডভান্স। আপনি টাকা আগে দিচ্ছেন, আপনি মাল পরবর্তীতে পাবেন। এই মাল আপনি ব্যবহার করলে ওকে আপনি বাইং এবং সেলিং এর মধ্যে চলে গেলেন, আবার এই মাল বিক্রির জন্য যদি আপনি উদ্যোগ গ্রহণ করেন, যদি আপনি ডিস্ট্রিবিউশনের কাজে নিজেকে অংশগ্রহণ করেন, তাহলে আপনি এখানে ইজারা বা মজুরি পাবেন। আমি মনে করি বিগত যে আলোচক মৌলানা ভাই সুন্দর আলোচনা করলেন, শরিয়ার ভিত্তিতে যে ফ্যামিলি হারমোনি ইউনিয়নের বিজনেসটা চলছে, এখানে স্মার্ট বিজনেসও চলছে, যেখানে সততার ভিত্তিতেও হচ্ছে, টাইম বেসড একটা টাইম ফ্রেম করে দেওয়া হচ্ছে, এবং এই টার্গেট বেসড বিজনেসটা আবার অ্যাচিভেবল, আমরা অ্যাচিভ করার মতো যোগ্যতাও রাখি। তাই আসুন আমরা মনে করি যে ফ্যামিলি হারমোনি ইউনিয়নের বিজনেসটা একটা নট এ অনলি কনভেনশনাল বিজনেস, ইট ইজ এ স্মার্ট বিজনেস। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সুলাইমান সাহেবকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। বিশেষ করে নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়নের বিজনেসটা একটা স্মার্ট বিজনেস এবং স্মার্ট পিপুলরা এখানে এই ব্যবসাটা করে। তো এর সাথে মানে আমাদের যারা মানে মানে আনস্মার্ট লোক, তারাও এই বিজনেসের সাথে নিজেকে সম্পৃক্ত করে তারাও স্মার্ট হতে পারে। অর্থাৎ বিজনেসটা আসলে এলিট শ্রেণীর স্মার্ট পিপুলদের একটা ভালো ব্যবসা, কিন্তু এই ব্যবসাকে যারা কালিমা লেপন করতে চেয়েছে এর আগে, আমি ইংরেজির প্রধান অতিথি ম্যাডাম এলান হাউ, বাংলাদেশের প্রধান ফ্যামিলি রুকুনুজ্জামান কিরণ, বশির রহমান সহ যারা সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের আমার যে বিষয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে এলিট বিজনেস। এখন এলিট বিজনেসটা, এলিট শব্দের অর্থ হচ্ছে অভিজাত, আভিজাত্য এবং সকলের ভিতরে সেরা কিছু, এটা হচ্ছে এলিটের অর্থ। মানে একটা সমাজের ভিতরে একটা ভিন্ন কিছু, এটা হচ্ছে এলিট। আমাদের সমাজে আমরা দেখি যে আমাদের সমাজে ভিন্ন কারা, অভিজাত কারা। যদি আমরা দেখি যে চাকরির ক্ষেত্রে যদি ধরি, তাহলে যারা বিভিন্ন বিশেষ ক্যাডারে চাকরি করে তাদের আমরা ধরি হচ্ছে এলিট পার্সন, যেখানে ডিসি থাকে, এসপি থাকে, অন্যান্য ক্যাডারের লোকজন থাকে, সেখানে আমরা বলি এটা হচ্ছে এলিট পার্সন এরা সমাজের। তো ঠিকভাবে এরা যখন এলিট পার্সন, ঠিক আর একভাবে এলিট পার্সন সেটা হতে পারে, সেটা হচ্ছে যারা বিজনেস করেন, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক, ফ্যাক্টরির মালিক, তাদের প্রচুর টাকা আছে। তো এরা কি করতে পারে, এদের ভালো গাড়ি আছে, ভালো বাড়ি আছে, এরা যে কোনো জায়গায় যেতে পারেন, বিদেশ ট্যুর করতে পারেন, মনের যা ইচ্ছা তাই এরা পূরণ করতে পারেন, এদের কোনো ইচ্ছা পূরণে এদের বাধা নেই। তো এরাও আমাদের সমাজে আমরা মনে করি এলিট পার্সন। তো এখন যেমন বিশেষ ক্যাডার সার্ভিসে এরা এলিট পার্সন, আমরা সবাইকে বলি, তো এরা সবাই তো আর এখানে যেতে পারবেন না, আবার সবাই যে ইন্ডাস্ট্রির মালিক হবেন সেটাও হতে পারবেন না। আবার এলিট পার্সন আমরা ধরি কারা, যারা আমাদের সমাজে এমপি আছে, মন্ত্রী আছে, হ্যাঁ, এরাও এলিট পার্সন।
আবার বিভিন্ন রাজনৈতিক দলের যিনি বড় বড় নেতা এরাও 8%, তারা গাড়ি নিয়ে ঘুরে, তাদের বাড়ি আছে। তো কিন্তু আমরা সবাই আবার এই পর্যায়ে যেতে পারবো না। কিছু সমাজের মানুষ এই ধরনের 8% হিসাবে আমাদের সমাজে পরিচিত, কিন্তু আমরা এখানে এই সমাজের কিছু পার্সেন্ট যেহেতু এলিট পার্সন হিসাবে বিবেচিত, অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত, আর কিন্তু এই বিজনেসের ভিতর দিয়ে এই বিজনেসের ভিতরে যারা অন্তর্ভুক্ত হয়েছেন, যারা যোগদান করেছেন, এরাও একটা সমাজের এলিট পার্সন। এর ভিতরে ক্যাডার সার্ভিস আছে, ব্যাংকার আছে, অনেক বিজনেসম্যান আছে, তারা সবাই সমাজের এলিট পার্সন। এরা এই এলিট পার্সনরা এই বিজনেসে অংশগ্রহণ করেছে। তো এখন এই সমাজের অনেক একটা অংশ যারা পিছনে পড়ে আছে, যারা এই ধরনের এলিট পার্সনদের অন্তর্ভুক্ত নন, তো এই সমস্ত মানুষ এরাও এলিট শ্রেণীর এই বিজনেসে অংশগ্রহণ করতে পারেন, অংশগ্রহণ করে তারা এলিট পার্সন হতে পারেন। আর এলিট পার্সন হওয়ার জন্য হয়তো অন্যদের মতো না হলেও যে বিষয়গুলো লাগবে আমাদের, সেটা হচ্ছে আমাদের যদি অর্থ থাকে, তাহলে আমাদের একটা বাড়ি থাকতে পারে, একটা গাড়ি হতে পারে, একটা ভালো গাড়ি এবং ভালো একটা বাড়ি যদি আমরা করতে পারি, তাহলে আমাদের চাল চলনের, চিন্তা চেতনায়, কথাবার্তায়, আচার আচরণে এলিট আমাদের সমাজের এলিট এটা ফুটে উঠবে। আর আমরা দেখি যে আসলে এই বিজনেসটা, নেটওয়ার্কিং বিজনেসের উদ্ভব হচ্ছে আমেরিকায়, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে। তো সেখানে আমেরিকার কথা যদি চিন্তা করি, সেখানে ম্যাক্সিমাম মানুষ এলিট, তাদের আয় অনেক হাই, অনেক উপার্জন তারা করে, তাদের সবার বাড়ি আছে, গাড়ি আছে। কিন্তু বাংলাদেশের থেকে আমরা এটা চিন্তাও করতে পারবো না। কিন্তু এই নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়ন যে একটা ব্যবস্থা গ্রহণ করেছে, সেই ব্যবস্থার ভিতর দিয়ে আমরা দেখাচ্ছে আমেরিকা, বাংলাদেশে বসে আমেরিকার মতো ইনকাম আমরা করতে পারবো, সেই ব্যবস্থা এখানে আছে। এবং এই ব্যবস্থার ভিতর দিয়ে অর্থাৎ ডাইরেক্ট সেলিং বিজনেসে বা ডাইরেক্ট সেলিং ফ্যাক্টরিতে অংশগ্রহণ করে আমরা প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করতে পারি, যে অর্থের ভিতর দিয়ে আমরা বাড়ি করতে পারি, একটা গাড়ি করতে পারি, তারপর এইভাবে বিদেশে ঘন ঘন যেতে পারি, হ্যাঁ, পরিবারের সকল নিডস গুলো আমরা পূরণ করতে পারি। এইভাবে দেখা যায় যে যারা বিভিন্ন ক্যাডার সার্ভিসে চাকরি করবেন না, বা বিভিন্ন ফ্যাক্টরিতে গুরুত্বপূর্ণ পদে যেতে পারেননি, বা রাজনীতিবিদ হতে পারেননি, মন্ত্রী হতে পারেননি, এমপি হতে পারেননি, এটা ছাড়াও এই ডাইরেক্ট সেলিং বিজনেসে অংশগ্রহণ করে যে কোনো মানুষ এখানে টাকা ইনকাম করতে পারেন, প্রচুর টাকা ইনকাম করতে পারেন, যার ভিতর দিয়ে তিনি গাড়ি করে, বাড়ি করে তিনি একটা এলিট সোসাইটির ভিতরে কিন্তু অন্তর্ভুক্ত হতে পারেন। তো এখন এইভাবে যদি আমরা সবাই যদি বিজনেসে অংশগ্রহণ করি এবং আন্তরিকতার সাথে করি এবং একটা গোল ঠিক রেখে নির্ধারণ করতে পারি, এবং সেই গোলটা অ্যাচিভ করার জন্য যদি আমরা চেষ্টা করি, মনটাকে আমরা সেইভাবে সেট আপ দিতে পারি, তাহলে আমরা এই নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়নে যোগদান করার ভিতর দিয়ে আমরা একটা সমাজের এলিট বিজনেসে আমরা অংশগ্রহণ করতে পারি। এইভাবে আমাদের এই সমাজ ব্যবস্থায় থেকেও আমরা একটা এলিট সোসাইটি আমরা অংশগ্রহণ করার ভিতর দিয়ে এলিট সোসাইটি আমরা অন্তর্ভুক্ত হতে পারি। এবং আমরা মনে করি যে এই বিজনেসের ভিতর দিয়ে আমরা সবাই যারা এখানে আজ অংশগ্রহণ করেছেন, আমরা সবাই এই এলিট শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত হব এবং এই বিজনেসের ভিতর দিয়ে আমরা ভাগ্যের পরিবর্তন সাধন করবো। এতটুকু বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অধ্যাপক আব্দুল মান্নান স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে স্মার্ট বিজনেসের উপরে আরো একজন বক্তা আমাদের আছেন, জনাব নাসির খান, ইসলামিক ব্যাংকের। আমি নাসির খানকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। জনাব নাসির খান। এক্স ব্যাংকার জনাব সিরাজুল ইসলাম কর্তৃক আয়োজিত আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ম্যাডাম এলিনহো, উপস্থিত আছেন
নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়ন বাংলাদেশের দুই কর্ণধর জনাব আতিকুর রহমান ও মোশাররফ হোসেন সহ অন্য অন্য উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে আমার কথা শোনা যাচ্ছে? জি 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 শোনা যাচ্ছে। আমাকে স্মার্ট বিজনেস সম্পর্কে কথা বলতে বলা হয়েছে। আসলে স্মার্ট বিজনেস তো করে তারা যারা স্মার্ট মানুষ। আমরা দেখেন আজকে যেই মোবাইল থেকে জুম মিটিং অ্যাটেন্ড করেছি, এটাও কিন্তু স্মার্টফোন দ্বারা ফোন ছাড়া সম্ভব হয়নি। কেননা স্মার্টফোন ছাড়া কেউ কিন্তু এই জুম মিটিং এ অংশগ্রহণ করতে পারিনি। বাংলাদেশে মোর দ্যান 50% মানুষ ইন্টারনেটের সাথে প্রত্যক্ষ এবং অথবা পরোক্ষভাবে জড়িত। এর অধিকাংশ মানুষ ফেসবুক ইউজ করে বা ফেসবুক দেখে তারা তাদের টাইম পাস করে। এই লকডাউনে বলেন, তারা অবসর সময় দিনের পর দিন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এইসব ব্যবহার করে তারা সময়টাকে পাস করছে। আবার দেখেন এর মাঝেও অনেক লোক এই ইন্টারনেটকে ইউজ করে লাখ লাখ ডলার ইনকাম করছে। স্মার্ট লোকেরাই কিন্তু এই কাজগুলো করতেছে। সম্মানিত উপস্থিতি, নরল্যান্ড ফ্যামিলি হারমোনিয়া ইউনিয়ন আমাদেরকে একটি চমৎকার স্মার্ট বিজনেসের প্ল্যাটফর্ম নিয়ে আসছে। এই প্ল্যাটফর্ম ইউজ করে যে কেউ এই স্মার্ট বিজনেস করতে পারে। আজকে এই প্ল্যাটফর্ম ইউজ করে বাইরে বসে যারা মানুষ লাখ লাখ ডলার ইনকাম করছে, আমরা কিন্তু আমাদের ইনকামটাও কিন্তু ডলারে হচ্ছে। আপনি দেখবেন আমাদের যে বোনাসটা ঢোকে সেটাও কিন্তু যারা এখানে সম্মানিত ডিস্ট্রিবিউটর রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের যে বোনাসটা ঢোকে সেটাও কিন্তু এই ডলারে কনভার্ট হয়েই ঢোকে। তো দেখা গেছে আমরা কিন্তু এখানে বসেই এই বিজনেসটা করতে পারি। এই স্মার্ট এই বিজনেসটা স্মার্ট বিজনেস হচ্ছে আসলে এই পৃথিবীর ভিতর এখন সবচেয়ে নেটওয়ার্ক বিজনেস অথবা ডাইরেক্ট সেলিং বিজনেস, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে এখন স্মার্ট বিজনেস। আজকে দেখেন আমাদের কিন্তু এই যারা স্মার্ট বিজনেস করে তারা কিন্তু কোনো গতানুগতিক কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করে না। যেমন আজকে যদি মনে করি, দেখেন এর আগে কিন্তু এই আমাদের পেঁয়াজের কেজি কিন্তু 200 টাকা থেকে 300 টাকা হয়েছিল। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করি যে আসলে কয়জন পেঁয়াজ ব্যবসায়ী বাংলাদেশের শ্রেষ্ঠতম ধনী, দেখবেন যে একজনের নামও আসবে না। কিন্তু যারা এই স্মার্ট বিশ্বের যারা শ্রেষ্ঠতম ধনী তারা কিন্তু স্মার্ট বিজনেস করেই বিশ্বের শ্রেষ্ঠতম ধনী হয়েছেন। আজকে যদি আমরা বিল গেটসকে ধরি, সে কিন্তু একটা আইডিয়া নিয়ে আসছে যে হ্যাঁ, মানুষ যে হিসাব নিকাশ করে এটা কম্পিউটার মাধ্যমেও করা সম্ভব। আজকে যদি চিন্তা করি এই ফেসবুকের যে জাকারবার্গ, যে মানুষের যে যোগাযোগটা এটা কিন্তু আমরা এইভাবে এই সিস্টেমের মাধ্যমে করতে পারি। সে কিন্তু একটা আইডিয়া নিয়ে এসে সে কিন্তু আজকে বিশ্বের সেরা ধনী। সম্মানিত উপস্থিতি, মার্কেটিং গুরু ফিলিপস কাটলার এর একটা উক্তি আছে যে নেটওয়ার্ক মার্কেটিং উইল ডমিনেট ফিউচার ওয়ার্ল্ড। তো আগামীতে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু এই ফিউচার ওয়ার্ল্ডকে ডমিনেট করবে। তো আমরা যে কাজটা করব, আমরা যে নেটওয়ার্ক মার্কেটিং করতেছি, এটাকে আসলে আমাদেরকে ভালোবাসতে হবে। যেই কাজটা আমরা সম্মানিত ডিস্ট্রিবিউটরকে বলছি, আমরা যারা ডিস্ট্রিবিউটর হয়েছি তাদেরকে এই কাজটাকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসা আর ভালো লাগা এক নয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাচ্ছি। মনে করেন যে গাছে একটা গোলাপ আছে, গোলাপ ফুল। আপনি যদি গোলাপটাকে ভালোবাসেন তাহলে ছিঁড়বেন না, কেননা এই গোলাপটা গাছেই সুন্দর শোভা পাচ্ছে। আর যার গোলাপটা ভালো লাগছে সে কিন্তু গোলাপটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তেমনি ভাবে যদি আমরা চিন্তা করি, আমি যদি একটা মেয়েকে ভালোবাসি তাহলে কিন্তু আমি কিন্তু মেয়েটাকে নষ্ট করবো না। আর যে মেয়েটাকে যদি কেউ যদি কারো ভালো লাগে, দেখবে যে তারাই কিন্তু মেয়েটাকে নষ্ট করে ফেলে। অর্থাৎ আমি বলছি যারা ভালোবাসে তারা কিন্তু কাজটাকে সেই মানে কোনো সময় নষ্ট করতে চায় না। আমি আরো একটা উদাহরণের মাধ্যমে বলতে চাই। মনে করেন যে একটা বিল্ডিং 3 জন শ্রমিক নির্মাণ করতেছে। একজন ইন্টারভিউ নিচ্ছে যে এই একজন আলাদা আলাদা করে, যে ভাই তুমি কি কাজ করতেছো,
বলল যে আমি টাকার বিনিময়ে কাজ করতেছি। আরেকজনকে বলা হইলো যে ভাই তুমি কি করতেছো, বলল যে দেখেন না ভাই আমি কাজ করতেছি। আরেকজনকে জিজ্ঞেস করা হলো ভাই আপনি কি করতেছেন, বলল যে আমি একটি পিরামিড নির্মাণ করতেছি। দেখেন তিনজনই কিন্তু একই কাজ করতেছে, কিন্তু তিনজনের পারসেপশন ভিন্ন। এবং যেই লোকটা বলছে যে আমি পিরামিড তৈরি করতেছি, তার দেখবেন কাজের ধরন, কাজের মানে ফিনিশিং সবচেয়ে সুন্দর। আমি বলতে চাচ্ছি যে দেখেন আমরা কিন্তু সবাই হয়তো এখানে কম বেশি নেটওয়ার্কিং করতেছি, যারা এই নেটওয়ার্কিংকে ওই ব্যক্তির মতো যে সুন্দর পিরামিড নির্মাণ করতেছে এভাবে যদি আমরা আন্তরিক সহকারে কাজটা করি, তাহলে দেখবেন যে আমাদেরকে কিন্তু কাজটা আরো সুন্দরভাবে সুচারুভাবে আমরা সম্পন্ন করতে পারবো। তাহলে কিন্তু আমরা আমাদের যেই মানে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমরা সেই লক্ষ্যবানে পৌঁছতে পারবো। আমাদের এই নেটওয়ার্কিং মার্কেটিং এসে কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছার অন্যতম কারণ হচ্ছে আমাদের কোনো প্যাশেন্স নাই, ধৈর্য। কিন্তু মানে আমাদের দেখবেন যে এই বিভিন্ন জায়গায় লেখা থাকে যে কোয়ান্টামে আমি একবার গেলাম ব্লাড দিতে, সেখানে লেখা আছে যে রেগে গেলেন তো হেরে গেলেন। তো ধৈর্যটা কিন্তু এখানে মানুষের থেকে অনেক রিজেকশন আসে, অনেক কিছু পরিবার থেকে, সমাজ থেকে, সব দিক থেকে আসতে পারে। কিন্তু আমরা যারা যদি এখানে ধৈর্যরা হয়ে যায়, তাহলে কিন্তু সফলতাটা, সাকসেস আর সাসপেক্ট একসাথে চলতে পারে না। সাকসেস যারা হয়েছে তারা কিন্তু তাদের এই অন্যতম গুণ হচ্ছে প্যাশেন্স। সম্মানিত উপস্থিতি, আমরা যে স্মার্ট বিজনেস, এই ডাইরেক্ট সেলিংস বিজনেস সম্পর্কে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হওয়া দরকার। কেননা বাংলাদেশের মানুষ এখনো এই ব্যাপারে হ্যাবিচুয়েট না। আজকে এই বাংলাদেশের মানুষ এখনো কিন্তু সনাতন পদ্ধতিতে আমাদের কি বলে প্রোডাক্ট বাইং সেলিংটা হচ্ছে বেশি। আমরা যদি এই ডাইরেক্ট সেলিংটা হচ্ছে এমন একটা স্মার্ট টুলস, যেই টুলসটা ইউজ করে যে কেউ জিরো থেকে হিরো হতে পারে। যার অনেক স্বপ্ন ছিল, যেই স্বপ্নগুলো পূরণ হয় নাই, সেই স্বপ্নগুলো একটা একটা করে এই স্মার্ট এই ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে পূরণ করা সম্ভব। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যেন এই স্মার্ট বিজনেস তথা ডাইরেক্ট সেলিং সম্পর্কে আমরা যেন বেশি বেশি জানি। এবং এইটা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে রিস্ক ছাড়া একটা বিজনেসের নাম বলেন, আপনারা কিন্তু একটা বিজনেসেরও আমি বলতে পারি না, হয়তো আপনাদের কাছে থাকতে পারে। আমার কাছে একটাই হচ্ছে রিস্ক ছাড়া বিজনেস, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস। ক্যাশ, কেননা ক্যাশ ইনভেস্টমেন্ট এনি টাইম ক্রাশ, বাট ব্রেন ইনভেস্টমেন্ট এনি টাইম গেইন। আর এটা হচ্ছে ব্রেন ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট সেলিং, এখানে আমরা গেইন করবো ইনশাল্লাহ। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাসির সাহেবকে ধন্যবাদ তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। এক্সিলেন্ট কথা যে ক্যাশ ইনভেস্টমেন্ট যে কোনো সময় এটা ক্রাশ হতে পারে, কিন্তু ব্রেন ইনভেস্টমেন্ট কখনো ক্রাশ হবে না, কারণ এটা একটা সম্পদ। তো সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু এটা একটা ট্রেনিং প্রোগ্রাম, এখানে আমরা যারা অলরেডি যে সমস্ত লোকজনকে আমরা জয়েন করাই, এবং জয়েন করানোর পরে যে জিনিসটা দরকার সেটা হলো আসলে ফলো আপ। তো তার আগে ক্লোজিং এবং ফলো আপ, এই দুটা জিনিস যদি পাশাপাশি থাকে, তাহলে মানে সবচেয়ে ভালো হয় যে কিভাবে আমরা লোকগুলোকে ধরে রাখতে পারি। অর্থাৎ ক্লোজিং এবং ফলো আপ স্ট্র্যাটেজি নিয়ে পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত গোল্ড মেডেল লিডার জনাব রকনুজ্জামান, যিনি ইতিমধ্যেই কোম্পানির মোটর বাইক অ্যাচিভ করেছেন, তিনি ফার্স্ট অ্যাচিভার। আমি অ্যাচিভ করেছি, আমাকে সেকেন্ড অ্যাচিভার বলা হয়। আমাদের সাথে আরো অ্যাচিভ করেছেন জনাব গোল্ড মেডেল ক্যাটাগরিতে জনাব জামাল উদ্দিন, গোল্ড মেডেল। এরপরে অ্যাচিভ করেছেন জনাব আজাদুল ইসলাম। এই পর্যন্ত চারজন ফলো আপ স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবে আমাদের সম্মানিত লিডার জনাব রকনুজ্জামান। বলে আমি আমার আলোচনায় আসছি। তো মান্নান স্যার যে কথাগুলো বললেন যে আমরা সবাই চাইলেই কিন্তু এলিট হতে পারি না, এরকম কিছু দুঃখ কষ্ট আমার ভিতরে ছিল। এই দুঃখে কষ্টের মাঝে মধ্যে চাকরিরত অবস্থায় কবিতা লিখতাম
যেমন ক্ষমতা নামের এ বস্তুটি আছে যার, হিতাহিত জ্ঞান কিছুই থাকে না তার। ক্ষমতাশালী আদমটি যেন বাগানের ফুল, মানতে চায় না সে তার নিজের ভুল। নিজের ভুল অন্যের উপরে চাপাইয়া দেয়, নিজের ভুলটা মানতে চায় না। চাকরিরত অবস্থায় আমার এমনটি মনে হয়েছিল, এই জন্য কবিতা লিখছিলাম। কবির নাম আমি নিজে রুকনুজ্জামান কিরণ। আসলে এরকম দুঃখ কষ্টের, যন্ত্রণার, বেদনার, আশা, হতাশা, ব্যর্থতা, বিভিন্ন বিষয় থেকে এই কবিতাগুলো, বিভিন্ন ধরনের কবিতা লিখতাম। তো ওই সময়ে কিন্তু আমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সন্ধানটা পেলাম, যে আমি যেহেতু এলিট পর্যায়ের মানুষ, আমি যেহেতু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির, আমি যেহেতু এলিট পর্যায়ের মানুষ না, ব্যাংকার না, র্যাঙ্কার না, ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, আমি যেহেতু টিচার না, ওইরকম পর্যায়ের কোনো মানুষ না। আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, সাধারণ স্যালারি অ্যাচিভ করি, ড্র করি, আর মানে আনলিমিটেড খাই জারি চুরি। এমতো অবস্থায় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সন্ধানটা পাই। জনাব আতিকুর রহমান আমার বিজনেস গুরু, নিশ্চয়ই উনি আজকে কথা বলবেন, ইনশাল্লাহ আপনারা শুনবেন। আমার আলোচনার পরবর্তী বক্তা ইনশাল্লাহ উনি আসবেন। উনি আমার বিজনেস গুরু, ওই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির বিজনেস গুরু। তো আমি যখন কয়েক হাজার টাকা বেতনের চাকরি করি, তখন উনার ইনকাম লাখ টাকার উপরে। তো আমি উনার দাওয়াত পেয়ে যে দেখলাম আপনাদের মতো আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত, এরকম পর্যায়ের ব্যক্তিদের সাথে মিটিং করতেছে। তো আমার যে পোশাক আশাক, আমার যে চিন্তা চেতনা, ওই অবস্থায় আমি ওইখানে যাওয়ার পরে নিজের কাছে আমি নিজেকে লজ্জিত মনে হয়েছে। কারণ আমি 1200 টাকা দামের একটা সাইকেল নিয়ে গেছি, আর ওইখানে সব গাড়ি বাড়িওয়ালা, ভিআইপি সিআইপি লোকজন। তো উনি যেহেতু আমার ক্লাসমেট, বন্ধু মানুষ, সেই হিসাবে উনি স্যার থেকে উঠে এসে আমাকে যেহেতু ডেকে নিয়ে এই বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পরিচয় করিয়ে দিলেন যে আমার বন্ধু আসছে, তো আমি আসলে সম্মানিত বোধ করলাম। তখন মনে হলো যে না, বন্ধু তো আমাকে বলে যায়নি, সেই ভিআইপিদের সাথে চলে ঠিকই, আমি যাদের জারি জুরি খাই আর ওনাদেরকে নিয়ে উনি মিটিং করে। এই বিষয়টা দেখার পরে আমি খুবই আশ্চর্য হলাম যে ঘটনাটা কি, যে বাড়ির পাশে আরশিনগর একবার পড়শি বসত করে একদিনও না দেখিলাম তারে। কারণ তারে নিয়ে আমি এত বছর পড়াশোনা করলাম, ক্লাস 1 থেকে মেট্রিক পর্যন্ত। এই ব্যক্তির ভিতরে যে প্রতিভা, উনি যে সিস্টেমের সন্ধান পেলেন, an idea can change your life, কোন আইডিয়া পাওয়ার কারণে ওনার এই পরিবর্তন, এইটা জানতে যেয়ে আমি আটকে গেলাম। চাকরিরত অবস্থায়, কর্মরত অবস্থায় অবসরের সময়গুলো কাজে লেগে কাজ করতেছিলাম। যখন আমার ইনকামটা আলহামদুলিল্লাহ পরিবর্তন হওয়া শুরু হলো, চাকরিতে যে বেতন ছিল তার চেয়ে 2-5 গুণ ইনকাম যখন বেশি পাওয়া শুরু হলো, তখন আমি চাকরিতে রিজাইন দিয়ে চলে আসি। চাকরিতে রিজাইন দেওয়ার সময় আমার বেতন যদি 5000 টাকা হয়, 60,000 টাকা স্যালারির যে জেনারেল ম্যানেজার স্যার, উনি জানতে চায়, উনি আমার সাথে জয়েন করলেন। এবং আমার ইনকামটা যখন 2 লাখ টাকার উপরে 2003-4 সালে ওই আমার বিজনেস গুরুর সাথে কাজ করে, তখন ওই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর, স্মার্ট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর, তৎকালীন বিজিএমই এর চিফ কোঅর্ডিনেটর, প্রাইম ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, বিআইএফটি রানিং চেয়ারম্যান, ওই ব্যক্তি উনি আমাকে খুব স্নেহ করতেন, আদর করতেন, বিশ্বাস করতেন। তো বললো, এই কিরণ তুমি চাকরি ছেড়ে দিছো, আমি চায়না গেছিলাম, তুমি চাকরি ছেড়ে দিছো, ঘটনাটা কি বলতো? আমি বললাম যে স্যার, চাকরি তো আমি ছাড়িনি, চাকরি আমাকে ছেড়ে দিছে। মানে আমি বললাম যে স্যার দেখেন, আপনার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে স্যালারি ওয়াইজেস ওনার মিলে মান্থলি কোটি টাকার উপরে আপনি দেন, এবং ওই পেমেন্ট গুলো দেওয়ার সময় আমিও থাকি অ্যাকাউন্ট সেকশনের অফিসারদের সাথে সহযোগিতায় থাকি, হ্যাঁ, বিভিন্ন সেকশনে কাজ করি। তো আমি কয় টাকা বেতন পাই স্যার? আর আমি যদি এখন আপনার একজন স্টাফ হইয়া, আপনার এই প্রতিষ্ঠানের একজন কি বলে কর্মচারী হইয়া বা সাধারণ একজন কর্মকর্তা হইয়া আমি যদি 2 লাখ টাকার উপরে ইনকাম পাই, তাহলে আপনি কি বলেন আমি এই প্রতিষ্ঠানে চাকরি করতাম? মাইমনসিংহের আঞ্চলিক ভাষায় আমি বললাম, আমি কি চাকরি করবো? না, তুমি চাকরি করবে না। আমি বললাম, স্যার, নাও আই এম এ বিজনেসম্যান, ইউ আর বিজনেসম্যান। সো আপনার মতো একজন বিজনেসম্যান হওয়ার স্বপ্ন ছিল আমার, কিন্তু কিভাবে হবে এটা জানা ছিল না। আমি একটা সিস্টেমের সন্ধান পেয়েছি, আলহামদুলিল্লাহ এখন আমি বিজনেসম্যান হয়ে গেছি। এই জন্য আনলিমিটেড ইনকাম পাচ্ছি। আমার যোগ্যতা কতটুকু আছে, সিস্টেমের কারণে আজকে এই জায়গায় চলে আসছি। আমার গতি বেড়ে গেছে। হ্যাঁ, যেমন ধরুন যে আমি যদি 1 ঘন্টায় কক্সবাজারে যেতে চাই, তাহলে আকাশপথ ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমি যদি অন্য কোনো ভাবে যেতে চাই, যাওয়ার কোনো উপায় নেই। সুতরাং তাহলে আমার চাকরির মাধ্যমে কিন্তু ওই পর্যায়ে আমার যাওয়া সম্ভব ছিল না আমার যোগ্যতা বলে। যেখানে প্রফেসর মান্নান স্যার, উনি বিসিএস ক্যাডার হওয়া সত্ত্বেও আমি 2004 সালে যে ইনকামের জায়গায় ছিলাম, এই স্যার কিন্তু ইনকামের দিক দিয়ে কিন্তু সম্মানের দিক দিয়ে অনেক বেশি, কিন্তু সম্মানের দিক দিয়ে কিন্তু ইনকামের দিক দিয়ে কিন্তু স্যার ওই জায়গায় যেতে পারেননি। এখন মান্নান স্যারের মতো ব্যক্তির সাথে, আপনাদের মতো ব্যক্তির সাথে এই 20 বছরে আমি কিন্তু চলার সুযোগ পেয়েছি। এই জন্য মান্নান স্যারের এই কথাটার পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলছি। দেখুন,
1-1.5 বছর পার্ট টাইম করার পরে পরবর্তীতে ফুল টাইম। তার মানে ওই বিজিএমএ এর চিফ কোঅর্ডিনেটর সিস্টেমটাকে সম্মান জানাইতে যায়, আমার কথাগুলোকে গুরুত্ব দিতে যায়, উনি নিজেও আমার সাথে সম্পৃক্ত হলেন। কারণ আমার বিজনেস গুরু আতিকুর রহমান স্যারের সাথে আতিকুর রহমান ভাইয়ের সাথে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে বিজনেস সিস্টেমটা জানার পরে উনি কিন্তু অনেক পছন্দ করলেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করলেন সবার প্রতি সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমি বলছি, সবার প্রতি আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি যে আমি যদি কাউকে সালাম দেই, আপনার উপর শান্তি বর্ষিত হোক অথবা আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি যখন ক্লাস 4-এ পড়তাম তখন এই সালামের অর্থটা আমি শিক্ষকদের মাধ্যমে শিখেছিলাম যে আসসালামু আলাইকুম এর মানে কি। তার মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। তার মানে এই যে ইনভাইট, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা যারা কাজ করি, যারা মানুষের মধ্যে ইনভাইটেশন করি, রিলেশন যাদের মধ্যে থাকে তাদের মধ্যে আমরা ইনভাইটেশন করি, আর ইনভাইটেশনটা করার অর্থ হলো আমরা প্রেজেন্টেশনে অংশগ্রহণ করানোর জন্য। তাহলে এই 20 বছর বা 21 বছর রানিং আমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করে আমি যে নিগুড় রহস্যটা উদ্ঘাটন করতে পেরেছি, এই 20 বছরে পৃথিবীর বহু রাষ্ট্র সফর করার সুযোগ পেয়েছি। 20 বছরের মধ্যে 10 বছর ধরে আমি একটা এলিয়ন গাড়ি আমি মেনটেন করতেছি। আলহামদুলিল্লাহ $40,000 গাড়ি ফান্ড পেয়েছিলাম আগে একটা কোম্পানিতে 13 বছর কাজ করে, নরল্যান্ডের আগে, নরল্যান্ডে তো প্রায় 1.5 বছর এর আগে যে প্রতিষ্ঠানে কাজ করে। তার মানে আমি বলতে চাচ্ছি ওই যে এলিট পর্যায়ের ব্যক্তিদের সাথে দেশে বিদেশে চলা, স্টার মানের হোটেলগুলোতে মিটিং করা, এগুলো কিন্তু আমার দ্বারা সম্ভব ছিল না। আসলে এটার কারণে কিন্তু সম্ভব হয়েছে। আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আল্লাহ পাকের রহমত ছিল, আমার লেগে থাকার মানসিকতা ছিল, আর সিস্টেমে আজকে এই পর্যায়ের ব্যক্তিদের সাথে, আপনাদের মতো ব্যক্তিদের সামনে এই যে এখন কথা বলছি, এটাও কিন্তু সিস্টেমের সুবাদে। আদারওয়াইজ আমার কথা কিন্তু শোনার মতো কোনো ব্যক্তি কিন্তু আমি না, আমি গণার মধ্যে ধরার মতো কোনো ব্যক্তি বাংলাদেশের মধ্যে আমি না। কিন্তু এই ডাইরেক্ট সেলিং সিস্টেমের সুবাদে এখন এই আলোচনাটাই 40টা রাষ্ট্রে আমার কোম্পানি কাজ করে, ওই 40টা রাষ্ট্রে আমার বক্তব্য চলে যাবে। কেন? কারণ এই পলিসির কারণে। সম্মানিত উপস্থিতি, আমি এই 20-21 বছর রানিং এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করে, আমি এখন বর্তমানে ফুল টাইম আমি এখানে রানিং কাজ করে, আমি যে জিনিসটা ফাইন্ড আউট করেছি, যেখানে 6টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে রিলেশন, যাদের সাথে রিলেশন আছে তাদেরকে করব আমরা ইনভাইটেশন। কেন ইনভাইটেশন করব? কারণ দেওয়া নেওয়ার দুনিয়া, গিভ এন্ড টেকের পৃথিবীতে সবাই কিছু না কিছু চাই পেতে, কিছু না কিছু আমি যদি চাই পেতে আগে হবে দিতে, এই দেওয়া নেওয়ার দুনিয়াতে। তাহলে আমি ইনভাইট করলাম, আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, কেউ যদি উত্তর না দেয় তার পাপ হবে নিঃসন্দেহে, সে না জানলে উত্তর দিবে না। আর যদি জানে আমি আমি সৃষ্টিকর্তার প্রতিনিধি, সুতরাং আমার সালামের জবাব যদি উনি না দেন তাহলে ওনার পাপ হবে, আমার কিছু হবে না। এখন আমার কথা হলো আমি সালাম না দিলে কিন্তু আমার পাপ হইতো না, আমি দিলে দিতেও পারি, নাও দিতে পারি। তাহলে আমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যাকে দাওয়াত দিব, যার সাথে আমার রিলেশন আছে, তাকে আমি ইনভাইট করব। কেন ইনভাইট করব? কারণ ওই মানুষগুলা ওই ফ্যানের, বৈদ্যুতিক ফ্যানের মতো ঘুরতেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। হোয়াই? চাকরি করে, ব্যবসা করে। হোয়াই? কারণ ইনকামের জন্য, সম্মানের জন্য, পরিচিতির জন্য। তাহলে কিভাবে সম্মান, ইনকাম, পরিচিতি করা যায়? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এরকম একটা পলিসি আমার কাছে আছে, আই এম নাথিং বাট আমি পলিসি ওয়ালা। হোয়াট ইউ হ্যাভ শো দ্য পিপল, আমি কি ওয়ালা সেটা মানুষের মধ্যে তুলে ধরবো, এটাই আমার কাজ। সুতরাং যে যার পেশায় সেটা তুলে ধরে, তাহলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সিস্টেমে আমি তুলে ধরবো না দেই, তাহলে আমি আসলে কাজটা ভালো করিনি, কারণ ইমানি দায়িত্বটা পালন করিনি। সুতরাং আমার কাজ হচ্ছে ভালো একটা পথ, সঠিক পথের সন্ধান আমার কাছে আছে, আমি মানুষকে জানিয়ে দেবো। তাহলে রিলেশন যাদের সাথে আছে তাদেরকে আমি করবো ইনভাইটেশন। ইনভাইটেশনের নিজস্ব কোনো ভাষা নাই, নিজস্ব কোনো সংজ্ঞা নাই, এটা স্থান, কাল, পাত্র ভেদে নির্ভর করে। সুতরাং তাহলে আমি ইনভাইটেশন করলাম প্রেজেন্টেশনে অংশগ্রহণ করানোর জন্য। তাহলে আমি আমার রিলেশন যাদের মধ্যে আছে ইনভাইটেশন করলাম, তাহলে দেখা যায় প্রথমত রিলেশন, দ্বিতীয়ত হচ্ছে ইনভাইটেশন, তৃতীয় হচ্ছে প্রেজেন্টেশন। তো আমার কোম্পানির যে কোনো প্রোগ্রামে তাকে প্রেজেন্টেশনে অংশগ্রহণ করার সুযোগ করে দিলাম। এটা প্রোডাক্টের উপরে হতে পারে, এটা বিজনেস পলিসির উপরে হতে পারে, এটা কোম্পানির আদার্স ফ্যাসিলিটি বা বিষয়গুলির প্রতি হতে পারে। সুতরাং তাহলে রিলেশন, ইনভাইটেশন, তারপরে হচ্ছে প্রেজেন্টেশন। আপনার প্রেজেন্টেশন তাকে আমার ফলো আপ দিতে হবে এবং ক্লোজিং দিতে হবে। ক্লোজিংটা কি? এইবার আমার আলোচনায় আসছি। সম্মানিত উপস্থিতি, ক্লোজিংটা হলো কাছাকাছি আসা, যার মনের সাথে আমার মনের মিল আছে, যার অন্তরের আত্মার সাথে আমার সম্পর্ক আছে, তার কাছাকাছি আমি আসবো তার কাছে। সুতরাং এটা ফেস টু ফেস আসতে হবে, নট দ্যাট। এটা ফেস টু ফেসও হতে পারে,
এটা ভার্চুয়াল সিস্টেমে আমার মোবাইল ফোনের মাধ্যমে হতে পারে। মাই ডিয়ার ফ্রেন্ড, হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ, হোয়ার আর ইউ নাও। সুতরাং তুমি কোথায় আছো, কি করতেছো, তুমি তোমার স্বাস্থ্যের অবস্থা কি, অর্থের অবস্থা কি, এই বিষয়গুলো জেনে আসলে মানুষ তো হয় স্বাস্থ্যের দিক দিয়ে দুর্বল নয়তো অর্থের দিক দিয়ে দুর্বল। বারি সিদ্দিকের এক গানে আমি জানতে পারি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে মানুষ হচ্ছে কোনো না কোনো দিক দিয়ে প্রত্যেকে কিন্তু গরিব। সুতরাং কেউ জ্ঞানের দিক দিয়ে গরিব, কেউ অর্থের দিক দিয়ে গরিব, কেউ সম্পদের দিক দিয়ে গরিব, মানে কোনো না কোনো দিক দিয়ে গরিব আনা হাল একটা আছে। সুতরাং এই মানুষটা কোন দিক দিয়ে স্বাস্থ্য এবং অর্থনৈতিক কি ক্রাইসিস আছে, ওই মানুষটাকে আমি যদি ইনভাইট করতে পারি তাহলে সে খুশি হবে, হ্যাঁ আন্তরিকভাবে আমাকে ধন্যবাদ জানাবে। তাহলে আকর্ষণ তৈরি করার মতো পাওয়ারফুল ওয়ার্ড ব্যবহার করে আমি যখন ইনভাইটেশনটা করব, আমার প্রেজেন্টেশনে অংশগ্রহণ করবে, দেন আমার গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে ফলো আপ এন্ড ক্লোজিং। ফলো আপটা হলো আপনার আপনার প্রেজেন্টেশন, দেন তার সাথে আমি করব কমিউনিকেশন। কমিউনিকেশন করার মাধ্যমে তাকে আমি কি করব, ক্লোজিং দিব। ক্লোজিংটা কি, তার সাথে ক্লোজ হবো, আন্তরিকতার সাথে ক্লোজ হবো, যে ভাই আপনি যে প্রোগ্রামটা অংশগ্রহণ করেছিলেন সেখানে কোন কোন জিনিসটা আপনার ভালো লেগেছিল। সুতরাং এই বিষয়গুলো আমি জেনে তাহলে কোন জিনিসটা ওনার কাছে ভালো লাগছে, কোন জিনিসটা বুঝতে পারছে, কোনটা বুঝতে পারেনি, এটা আমার বলার দরকার নাই, উনি নিজে থেকে বলবে যে আমি এই জিনিসটা বুঝি না, এটা জিনিসটা বুঝি না, এটা জিনিস বুঝি না, এটা ভালো লাগছে। এইভাবে আমি ক্লোজলি কথাবার্তা বলে আমি একটা ফিনিশিং এর দিকে নিয়ে আসবো তাকে। এই ফিনিশিংটা হবে ইয়েস অর নো। ওই যে আমাকে ঝুলাইয়া রাখবে, তোমাকে অনেক পণ্য বিক্রি করে দিব, তোমাকে অনেক লোক জয়েন করে দিব, তুমি 2 বছর পরে দেখা করো, 1 বছর পরে দেখা করো, এর নট দ্যাট। আসলে একটা রত্ন ভান্ডারের সন্ধান আমি সিরিয়াসলি যদি গুরুত্ব সহকারে তুলে ধরি, তাহলে এখানে 21,000 টাকা বা কত টাকা দিয়ে প্যাকেজ দিয়ে জয়েন করতে হয়, নট, এটা কোনো ফ্যাক্টর না। মেন্টালিটি ক্রিয়েট হলে আমার মার্কেটিং এর মাধ্যমে, মেন্টালিটি ক্রিয়েট হলে প্রেজেন্টেশনের মাধ্যমে, নিড যদি 100% ফিল করে এবিলিটি ওলা সম্পন্ন ব্যক্তিদেরকে তো আমি ইনভাইট করলাম। এমন ব্যক্তিকে তো আমি ইনভাইট করিনি যে ব্যক্তি 50,000 টাকা 20,000 টাকা তার স্মার্টফোন ব্যবহার করে, তার জন্য 20,000 টাকা নাথিং, কোনো টাকা না। যে মোবাইল কিনতে পারে, যে মোবাইল কিনতে পারে, মোবাইলে ফ্লেক্সিলোড করা তার জন্য কোন ঘটনা না। যে 1 লাখ টাকা দামের গাড়ি ব্যবহার করে, সেখানে 10,000 টাকা 20,000 টাকা গাড়ি মেইনটেনেন্সের জন্য খরচ করবে, ড্রাইভারের বেতন দিল 20,000 টাকা, এটা কিন্তু ঘটনা না। তাহলে আমি এমন কোনো ব্যক্তিকে দাওয়াত দিচ্ছি না যে ব্যক্তি এই 20,000 30,000 50,000 টাকা ম্যানেজ করার মতো এবিলিটি নাই। আমি তো ওইরকম মানুষকে দাওয়াত দিচ্ছি না। তাহলে উনি হয় বলবেন ইয়েস, নয়তো বলবেন নো। এই ইয়েস অথবা নো, ওই দুইটার একটা ফাইন্ড আউট করার উদ্দেশ্য হচ্ছে ক্লোজিং। যিনি এই ক্লোজিংটা সঠিকভাবে সুচারুভাবে করতে পারেন না, সেখানে আমি একটা এক্সাম্পল দিতে পারি। আমি বাজার থেকে দামি একটা কাপড় এনে আমি জামা বানানোর জন্য এই কাপড়টা যে কেউ কাটতে পারে, কিন্তু ফিনিশিংটা যে দিতে পারে তাকে কাটিং মাস্টার বলা হয়। এই ইঁদুরেও কাপড় কাটতে পারে, কথা যে কেউ বলতে পারে। কথা বলার জন্য আসলে মাতৃগর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করার পরে কথা কিন্তু বলা শুরু হয়ে যায় কিছুদিন পরে, কিন্তু কখন স্থান কাল পাত্র ভেদে কাকে কখন কোথায় কি বলতে হবে এটা শিখতে সারা জীবন লাগে। আর ঠিক তদ্রুপ শুরু তো করা যায় একটা আলোচনা, কিন্তু ফিনিশিং এর মাধ্যমে ইয়েস অথবা নো একটা ব্যক্তির মুখ দিয়ে বের করা, এক একটা মানুষ হচ্ছে এক একটা জগৎ, এক একটা গ্রহ, এক একটা নক্ষত্র। সুতরাং এক একটা মানুষ, তাহলে আমার সাথে ওই ব্যক্তির ইয়েস অথবা নো কখন বলবে, আমার ক্লোজিংটা যখন মনের মতো হবে, আমার কথাগুলো যখন তার হৃদয়ের কথা হবে, আমার কথাগুলো যখন তার চাহিদা অনুপাতে হবে, তখনই সে ইয়েস বলবে, নয়তো নো বলবে। যদি সে ইয়েস বলে তাহলে জয়েন করাবো, দেন তার প্রশিক্ষণে নিয়ে আসবো। আর যদি সে নো বলে, আমি বলবো ওকে নো মাই ডিয়ার ফ্রেন্ড, নো প্রবলেম, নেক্সট অপরচুনিটি ওয়েটিং ফর ইউ। এই মুহূর্তে আপনি না বলছেন, সারা জীবনের জন্য তো আপনি না বলেন নাই, তার সাথে কষ্ট পাওয়ার কিছু নাই। তো যাই হোক, এই ছিল আজকে আমার আলোচনা। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমি একজন সাধারণ মানুষ, আমার এই কথাগুলো যারা গুরুত্ব সহকারে ধৈর্য সহকারে শুনলেন, আমি আপনাদের সবার প্রতি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এই নরল্যান্ডে জয়েন করার উদ্দেশ্য হচ্ছে পার ডে $2,400 ইনকামের একটা সিস্টেম আছে। আমি যাতে ওই জায়গায় অতি দ্রুত যেতে পারি, $2,400 পার ডে হলে $72,000 মান্থলি হয়, আমি যাতে ওই জায়গাটায় যেতে পারি, এই স্বপ্নটা আমি এখন দেখছি। কারণ আমি 21 বছর যাবত, 20 বছর পার হয়ে 21 বছর যাবত ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা ওই সিস্টেম আয়ত্ত করে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করে, স্বাস্থ্য এবং অর্থনৈতিক ভাবে সুখী সমৃদ্ধশালী হবেন। আল্লাহ পাক যাতে এই সিস্টেম বুঝার তৌফিক দান করে, এই প্রত্যাশা করে সবাইকে নিয়ে একসাথে ভালো থাকবো এই প্রত্যাশা করে আমি আমার আলোচনা এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব রত্নুজ্জামান কিরণ স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। ক্লোজিং এবং ফলো আপ এই বিষয়টার উপরে তিনি বক্তব্য রাখলেন। আমি এই বিষয়টা আরো একটু ক্লিয়ার করতে চাই। ওনার বক্তব্য তো মানে এক্সিলেন্ট,
তার সাথে আমি বলি যে উনি আমার লিডার, আমি ছিলাম একজন ব্যাংকার, আজকে ব্যাংকার থেকে আমি নেটওয়ার্কারের পথে। তাহলে আমি কিভাবে আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে, এটা সম্পূর্ণ কৃতিত্ব জনাব রকনুজ্জামান কিরণের। আমি ওনাকে স্যালুট করি যে আমাকে এমন একটা নেশা ধরিয়ে দিয়েছেন যে রাত্রে ওনার সাথে কথা না বলে আমার ঘুম হয়। তো সম্মানিত উপস্থিতি, এটাই হলো ফলো আপের সবচেয়ে জ্বলন্ত উদাহরণ। আমি সিরাজ নিজেই যে উনি আমাকে ফলো আপটা দেন, তো স্যারকে আমি এজন্য সিলেক্ট করি যে উনি আমাকে এত সুন্দর একটা পথে নিয়ে এসেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে কথা শুনবো বাংলাদেশ নেটওয়ার্ক পুরোদা এবং নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়নের ফাউন্ডিং লিডার এবং আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব আতিকুর রহমান, যাকে যত দেখি ততই শুধু শুনতে ইচ্ছা করে ওনার কথার কোনো শেষ নেই। মনে হয় যে সারাদিন ওনার কথা শুনি, এরকম একজন লিডার। আমি স্যারকে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। স্যার মূলত বিভিন্ন বিষয়ে কথা বলেন, আজকে মনে হয় কথা বলবেন বিজনেস ডেভেলপমেন্টের জন্য, মানে কিছু টিপস আমাদের দিবেন যে হাউ ক্যান উই ডেভেলপ আওয়ার বিজনেস। আতিকুর রহমান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসার মালিক মহান আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সুস্থতার সাথে আজকে এরকম একটি চমৎকার প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারলাম। সিরাজ ভাইকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে সম্মানিত অনেক ব্যক্তি এখানে আছেন, ব্যাংকার, র্যাঙ্কার, বিসিএস ক্যাডার। আমি যদি এক এক করে নাম বলতে যাই অনেক সময় লাগবে। সমাজের অনেক এলিট লোকেরা আজকে এখানে আসছেন এবং আমি আমার নিজেকে অত্যন্ত সম্মানিত বোধ করছি এবং আমার কাছে খুবই আনন্দের মুহূর্ত মনে হচ্ছে যে এই ধরনের একটি জুম টক শোতে আমি কথা বলতে সুযোগ পাচ্ছি এবং কথা বলতে পারতেছি। এজন্য আমি সবার প্রতি, আজকের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামটি সম্পূর্ণ একটি ব্যতিক্রম প্রোগ্রাম, সিরাজ ভাই কর্তৃক আয়োজিত, কোম্পানির সহযোগিতায়। এখানে আমাদের ম্যাডাম মিলেন হো এবং কোম্পানির যে আমাদের বিলিয়ন একটা প্রসপেক্ট আপনার কাছে আছে, যে প্রসপেক্টটার কারণে কেউ না কেউ আপনার কাছে আসবে। দেখেন আজকে সিরাজ ভাই একজন ব্যাংকার হয়ে, আমাদের শেখবাতুল্লাহ ভাই একজন ব্যাংকার হয়ে, অন্য একটা পেশার লোক হয়েও তারা কিন্তু খুব অল্প সময়ে সফল হয়ে গেছেন। এর জন্য আমি বলবো যে আপনি শুধু আপনি চিন্তাটা পজিটিভ রাখেন, আপনার কথাগুলো পজিটিভ বলেন, কাজটা অটোমেটিক পজিটিভ হবে। হ্যাঁ, কারণ এটা একটা ইউনিক জিনিস, যে জিনিসটা অন্য কারো কাছে নাই। সেটা হলো আপনার নরল্যান্ড মার্কেটিং প্ল্যান। পারবেন না, র্যাঙ্কগুলো বলবেন। এখানে ক্যারিয়ার গঠন করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেকগুলো র্যাঙ্ক আছে, এগুলো আপনি তাদের সামনে তুলে ধরবেন। এটা একটা বিশাল ব্যাপার। পণ্যের ব্যাপারে এটা ইউনিক এবং এক্সট্রা অর্ডিনারি প্রোডাক্ট। আপনারা পণ্যের ব্যাপারে যে জিনিসগুলি সবচেয়ে বেশি জোর দিবেন, যেটা ইজিলি আমাদের দেশের মানুষ খাবারের পণ্যের ব্যাপারে অনেক সেনসিটিভ। আপনি যতই বলেন, সে কোনো না কোনো লোককে জিজ্ঞাসা করবে, আর জিজ্ঞাসা করলে ওই লোকটা না জানিয়ে বলবে না যে আপনি এটা খায় না। কিন্তু ইউজের যে প্রোডাক্ট, ইউজের প্রোডাক্ট সে যে কেউ ইউজ করতে পারে। আপনি একটা লুঙ্গি কিনে নিয়ে আসছেন, আপনি একটা শার্ট কিনে নিয়ে আসছেন, আপনি একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসছেন, একটা প্যান্ট কিনে নিয়ে আসছেন, এটা পরার জন্য কাউকে জিজ্ঞাসা করবেন না। কিন্তু বাজার থেকে একটা জিনিস কিনে নিয়ে আসছেন খাওয়ার, এটা আপনি কাউকে না কাউকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, আপনার ছোট ভাই ডাক্তার অথবা আপনার কেউ আছে জিজ্ঞাসা করে। এর জন্য আমি বলবো পণ্যের ব্যাপারে, সিলেকশনের ব্যাপারে আপনি সবচেয়ে বেশি জোর দিবেন। পুরুষ পেট, মহিলা পেট, আমাদের হইলো আপনার ফেসিয়াল মাস্ক, তারপরে হেলথ ওয়ে কাপ, এইসব পণ্যগুলো আপনি বেশি বেশি জোর দিবেন। এগুলো খুব ইজি আপনার মানুষকে দেওয়া যায়, মানুষ ইজি ভাবে নিতে পারে। যদি খাওয়ার কথা বলেন তাহলে মানুষ কিন্তু একটা ধাক্কা খায় যে আমি এটা খাবো, ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে নেই। যখনই ডাক্তারের কাছে জিজ্ঞাসা করতে যায় তখনই উনি নেগেটিভ করে দেয়। ডাক্তার বলে না বুঝে না শুনে এগুলো খায়েন না। হ্যাঁ, ডাক্তার তো জানে না যে এটা FDA সার্টিফাই। এর জন্য আমি বলবো পণ্য সিলেকশনের ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি জোর দিবেন পুরুষ পেট। আমি দীর্ঘ 22 বছরে আমি
যে জিনিসটা এই কোম্পানিতে পাইছি সেটা হলো পুরুষ পেট, এটা চুম্বকের মতো, মহিলা পেট এটা চুম্বকের মতো আপনার বডি থেকে টক্সিন বের করে নিয়ে আসে। 5 ঘন্টার রেজাল্ট, 5 ঘন্টার ভিতরে আপনি এই ব্যক্তির কাছ থেকে চমৎকার একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন, তার সাথে ব্যবসায়িক কথা বলতে পারবেন। এই ফেশিয়াল মাস্কটা চমৎকার রেজাল্ট, এবং আমাদের পানির হেলথ ওয়ে কাপটা চমৎকার রেজাল্ট। পানিবাহিত 70% রোগ হয় মানুষের শরীরে। আমি যদি ভালো পানি খাইতে পারি, অ্যালকালাইন পানি খাইতে পারি, আমার জিনিসটা মানে আমার শরীরে 70% রোগ হবে না। এবং আমাদের আপকামিং আরো কিছু পণ্য আসতেছে, আমাদের পেস্ট আসতেছে, টি আসতেছে, কপি আসতেছে, যে কপিটা আপনার শ্বাসকষ্টের জন্য কাজ করবে, এই টিটাও আপনার অনেক ভালো কাজ করবে। আমাদের আপকামিং আরো প্রোডাক্ট আসতেছে, সেটা হলো আপনার এই যে সারাদিন আপনি জুতা পরে থাকেন, জুতার মধ্যে আপনার একটা জিনিস লাগায় রাখবেন, এটাকে বলা হয় ইনার শোজ ডিটক্স, এটা আপনার জুতার মধ্যে লাগাইতে পারবেন। আমি গুড নিউজ দিচ্ছি, আরেকটা চমৎকার প্রোডাক্ট আসতেছে আমাদের ব্রেসলেট, হাতে রাখতে পারবেন। এই যে পলিউশন, রেডিয়েশন, এ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। তারপরে আমাদের আরো কিছু পণ্য আসতেছে ইতিমধ্যে, সেটা হলো আপনার ঘরের যে গৃহস্থলে জিনিসপত্র আছে এগুলো পরিষ্কার করতে পারবেন। আপনার হাতে পৃথিবীর কোনো কাজে সিদ্ধান্ত নিলে আপনি করতে পারবেন না, সেই জন্য আমি বলবো যে আপনি সম্ভাবনার জায়গায় সিরিয়াস বেশি হবেন। সম্ভাবনার জায়গায় যদি সিরিয়াস বেশি হইতে পারেন তাহলে এখান থেকে আমরা সবাই মিলে সফল হব। হ্যাঁ, এবং এতে কোনো যদি নাই, সেজন্য আমি আপনাদেরকে যে কথাটা বলবো যে আজকের এই প্রোগ্রামটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, কারণ আজকে আমরা সবাই এখানে ডিস্ট্রিবিউটর, নতুন লোক নাই, এই জন্য আমরা মন খুলে প্রাণ খুলে আজকে কথা বলতে পারছি। নতুন যেদিন থাকবে এদিন শুধু প্রোডাক্ট ইনফরমেশন, মার্কেটিং ইনফরমেশন। আজকে কিন্তু একটা এক্সচেঞ্জ ভিউ হয়েছে, আমাদের সুলাইমান ভাই বলে গেছেন, বিশিষ্ট ব্যাংকার লেখক, যে আজকের প্রোগ্রামটা হলো এক্সচেঞ্জ ভিউ, অর্থাৎ এক্সচেঞ্জ ভিউ এর মাধ্যমে আমরা একে অন্যের কাছ থেকে এই জিনিসগুলো জানবো, বুঝবো, তারপরে আমি এই বিজনেসটা করব। আমরা যা নিজেই জানি না, নিজেই বুঝি নাই, না বুঝাই আমরা উল্টা পাল্টা দাওয়াত দেওয়া শুরু করি, কথা বলি বাচ্চাদের মতো, যে কারণে মানুষ আমাদেরকে বিশ্বাস করে না। এর জন্য কথাটা যদি আপনি গার্জিয়ানের মতো বলতে পারেন, কথাটা যদি আপনি ব্যক্তিত্ব সম্পন্ন লোকের মতো করে বলতে পারেন, অবশ্যই আপনার কথা মানুষ শুনবে এবং আপনার কাছে মানুষজন আসবে। কারণ এখানে যে জিনিসটা হয়, আমরা কিছু কিছু সংকীর্ণ মনায় ভুগি। এর জন্য আমি আপনাকে বলবো যে আজকের এই প্রোগ্রামটা থেকে যদি একজন ব্যক্তিও আজকের এই প্রোগ্রামে সফল হয় তাহলে সিরাজ ভাই সফল। আজকের এই প্রোগ্রাম থেকে যদি একজন ব্যক্তিও সফল হয়, আজকে আমার আলোচনা সফল। তাহলে এই পরামর্শগুলো যদি আমরা মানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের বিজনেসে আমরা সফল হব, আপনারা সবাই সফল হবেন। সিরাজ ভাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে একটা ভালো অবস্থানে দেখবো, সুস্থ থাকবো, সামাজিক প্রেক্ষাপটে এই বর্তমান পরিস্থিতি থেকে নিজেদেরকে দূরত্ব রাখবো এবং আমরা করোনা মুক্ত থাকার জন্য করোনা মুক্ত থাকবে বাংলাদেশ, করোনা মুক্ত থাকবে। করোনার বিষয়টা কিন্তু কাউকে করোনা করে না, এর জন্য আমরা ঘরে বসে কাজ করতে পারি। দেখেন, আর কোনো কাজ ইচ্ছা করলে আপনি ঘরে বসে করতে পারবেন না, একমাত্র বিজনেস সিস্টেম যেটা ঘরে বসে করা যায়। সবাই সুস্থ থাকবো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।